আসসালামু আলাইকুম। ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের সামরিক বাহিনী অর্থাৎ আইআরজিসি তারা জানিয়েছে ইরানের হরমুজ প্রণালী পুনরায় বন্ধ ঘোষণা করা হলো। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পার্স টুডে এছাড়াও তাসনিম নিউজের বরাত দিয়েও এই ঘটনার সত্যতা আমরা নিশ্চিত করতে পেরেছি। এর মাঝে আরো যে একটি ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই হরমুজ প্রণালী পার হতে গিয়ে ভারতীয় একটি জাহাজ আক্রান্ত হয়েছে। যদিও জাহাজের ক্রুরা সবাই মানে সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং জাহাজটিরও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি। তবে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ হওয়াতে তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে। অর্থাৎ একদিন পার হতে না হতেই আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিল। তবে হ্যাঁ, হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবর শুনে তেলের দাম কিছুটা কমেছিল। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে দু একদিনের মধ্যে হয়তোবা তেলের দাম আবারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের দেশে সংসদে অলরেডি তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। সংসদ কাঁপিয়ে চেয়ারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। এর সঙ্গে আরো রয়েছে ইরানের পক্ষ থেকে একটি বিবৃতি। অর্থাৎ এই যে ইরান এবং ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে চলমান সংকট শুরু হয়েছে বা যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিটা ইরানের কাছে খুব একটা জুৎসই মনে হয়নি, মানে পছন্দনীয় হয়নি, এরকম একটি কথা এসেছে। এটা ইরানের দূতাবাস থেকে এই ধরনের একটি মন্তব্য এসেছে যে তারাও মুসলিম দেশ, আমরাও মুসলিম দেশ, ভাই ভাই। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেই বিবৃতিটা তাদের কাছে খুব একটা আহ আনন্দের না বা ভালো লাগেনি তাদের, বিষয়টা এরকম। এর সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে, সেটা হলো সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, অর্থাৎ খুব সাম্প্রতিক সময়ে মানে আফটার ইলেকশন আমাদের প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে কি কি রয়েছে সে বিষয়ে আমরা এখনো অবগত না, কিন্তু ইরান ঘাটাঘাটি করছে বলে এরকমটা গণমাধ্যমে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও দু একটি কথা এরকম উঠে এসেছে যে এ ধরনের কোনো বিষয় তারা ঘাটাঘাটি করছে যে কি চুক্তি হয়েছে। বিষয়টা হলো, প্রথম কথা হলো বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন এই রাষ্ট্রগুলোর সঙ্গে যে পররাষ্ট্র নীতি রয়েছে এটা দীর্ঘদিনের। অর্থাৎ এই রাষ্ট্রগুলির সঙ্গে আমাদের দীর্ঘদিনের পথ চলা। বাংলাদেশ এখনো এরকম স্বনির্ভরশীল দেশ হয়নি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিবে, ভারত বা চীনকে টেক্কা দিয়ে চলবে, এরকম দেশ আসলে এখনো হয়নি। হ্যাঁ, আমরা সবসময় একটি দাবি করে এসেছি, সেটা হলো যেমন ভারতীয় হেজিমনির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, কিন্তু তার মানে এই নয় বা এই কথা আমরা কখনো বলি না ভারতের সাথে আমরা সম্পর্কই রাখবো না। বাংলাদেশের কোনো নাগরিকই সাধারণত এই ধরনের কথা বলেন না, কোনো দলও বলেন না, এমনকি জামাতে ইসলামও না। বাংলাদেশের মানুষের কথা হলো ভারতের সাথে যে সম্পর্কটা থাকবে সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থাৎ দাদাগিরি যাতে না ফলাতে পারে এইটা। তো এইখানে মানে এই বিষয় নিয়ে হয়তো পরে আরেকদিন কথা বলবো, এইটা আজকের আলোচনার বিষয় না। সুতরাং আজকে এখানে এইটুকুই শুধু বললাম। তবে হ্যাঁ, এই যে এই দেশগুলোর সাথে আমাদের কিছু চুক্তি নিয়ে সবসময় কম বেশি একটা আলোচনা সমালোচনা হয়। ভারত, চীন বা আমেরিকার সাথে যখন কোনো চুক্তি হয়, এই চুক্তিগুলো নিয়ে সবসময় যে কোনো চুক্তির ক্ষেত্রেই আমরা আহ আলোচনা বা সমালোচনা করে থাকি। এখন দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিটা হয়েছে বা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যে এখন ইরানও নাক গলাচ্ছে। না, এটাকে আমি নেতিবাচক ভাবে বলছি না, এটা তাদের রাষ্ট্রীয় কিছু পলিসি থাকবে, এটাই ঠিক। আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে আমাদের জয়যাত্রা পৌঁছতে পারেনি, সরি মানে আমাদের ওই যে নাট্যকার
তৌকির আহমেদের জয়যাত্রা মানে সিনেমাটা, বাংলার জয়যাত্রা, এটা একটা জাহাজ, এইটা আর কি হরমুজ প্রণালী পার হতে পারেনি। এইটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে, যদিও বলা হচ্ছে যে এই বিষয়ে এর আগে গ্রিন সিগন্যাল ছিল, কিন্তু তারপরও কেন হরমুজ প্রণালী পার হতে পারলো না, সেটার মোটামুটি একটা নতুন তথ্য আমাদের সামনে আসলো, যে ইরান আমাদের উপরে খুশি হতে পারেনি বলে আমাদের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করেছে। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছিল যখন, তখন ইরানের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করা হয়েছে বা মন্তব্যটি এসেছে। ফলে ইরানের সঙ্গে আমাদের সম্পর্কটা মানে কি হবে আগামী দিনে, সেটা নির্ভর করছে যে আমাদের তেলের বাজারটা কেমন হবে তার উপরে। সুতরাং আমরা মনে করি যে আলোচনার কোনো বিকল্প নেই। আমরা যেমন ইরানের সঙ্গে আলোচনা করে যাব, ইরানকেও এটা বুঝতে হবে যে আমরা এখনো এতটা স্বনির্ভর নই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ইরানের সাথে শুধু সুসম্পর্ক রেখে মানে আমরা আমাদের পথ চলতে পারবো, এই ভাবনাটা ইরানের কাছে পরিষ্কার করতে হবে। অর্থাৎ আগামী দিনে ইরানের সাথে আমাদের যে সম্পর্কটা আহ মানে অগ্রসর হবে, যে সম্পর্ক নিয়ে আমরা অগ্রসর হব, সেই সম্পর্কের জায়গাটা আমার মনে হয় এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। অর্থাৎ আমাদের প্রতি ইরানের এখনো স্বচ্ছ কোনো ধারণা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না, সেই ধারণাটা আরো পরিষ্কার করে দেওয়া দরকার। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশে তেল নিয়ে বেশ অস্থিরতা শুরু হয়েছে। অর্থাৎ যতটা সংকট তেলের, তার থেকে বড় সংকট হলো সিন্ডিকেটের সংকট। ঠিক আছে, এই জায়গাটা নিয়েও আমার মনে হয় বাংলাদেশের বর্তমান সরকার কাজ করবেন। তা না হলে সত্যি একটা বড় ধরনের সংকট দেখা দিতে পারে। সিন্ডিকেট গুলো ভাঙতে হবে, পাম্পে পাম্পে নজরদারি বাড়াতে হবে, বিশেষ করে কাস্টমারদের সঙ্গে তেল পাম্পের কর্মচারী মালিকরা যে ধরনের আচরণ করেন, বা মানে যারা তেলের ক্রেতা, বিভিন্ন গাড়ির মালিক, বাইকার বা মানে ড্রাইভার, তাদেরকেও আসলে সহনশীল ভাবে কথা বলতে হবে, প্রত্যেকেরই তো সমস্যা। তো এই সংকট গুলো আমাদের দূর করার দরকার। সংসদে এত আলোচনা সমালোচনা হচ্ছে, হ্যাঁ সংসদ তো আলোচনা সমালোচনারই জায়গা, আমি সেটাকে নেতিবাচক ভাবে দেখি না, দেখার সুযোগ নেই। ক্ষমা করবেন, আমি এইভাবে বলতে চাই না যে সেটাকে কোনো মানে নেগেটিভ কোনো ন্যারেটিভে রূপান্তর করতে চাওয়াটা আমার ইচ্ছে না। আমি শুধু বলতে চেয়েছি, সংকট সমাধানের জন্য গলা চিৎকার করে, গলা ফাটিয়ে সমাধান হয় না, আলোচনা সুষ্ঠুভাবে করেও সমাধান করা যেতে পারে। শুধু এই কথাটি বলার চেষ্টা করেছি মাত্র। তাছাড়া ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা বা কেউ আমার দ্বারা ব্যক্তিগতভাবে আক্রান্ত হবেন, এটি আমার কাম্য না। যদি এ ধরনের কোনো কেউ ভেবে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ আগামী দিনে অবশ্যই, ইতিমধ্যে আরেকটা জিনিস দেখলাম যে বিরোধী দলকে অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর কি এটা এসেছে, বিরোধী দলকে মাঠে নামার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এই তেলের বাজার স্বাভাবিক রাখার জন্য। আসলে ভাই, এটা মাঠে নেমে সমাধান হবে সেটাও কতটা হবে আমি জানি না, কিন্তু আসলে দরকার হলো আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হওয়া, সরকারের একটা সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা, এবং সেটি সুন্দরভাবে তদারকি করার মধ্য দিয়ে হয়তোবা এই সমস্যার সমাধান হতে পারে। কেননা তেলের বাজার শুধু মানে এই সংকটটা শুধু বাংলাদেশে না, অনেক দেশেই এই সংকট দেখা দেবে, কারণ এটা একটা মানে বৈশ্বিক সমস্যা, এটা একটা পরিস্থিতির কারণে এরকম হচ্ছে। কিন্তু হ্যাঁ, সংকটটা কোথায়? সংকট হলো ওই জায়গায়, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এই জায়গাটা মানে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রণের কারণে, মানে নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে এই সংকটটা দেখা দিয়েছে। আশা করি সরকার এই জায়গাগুলো আইডেন্টিফাই করে সুন্দরভাবে পরিকল্পিত ভাবে তিনি পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তাতে হয়তোবা আমাদের মধ্যে এই সংকটগুলো অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।